উদ্দিন হৃদয়কে তার সংগ্রামী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি বাহাউদ্দিন হৃদয়, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে একটি মানবতা বিরোধী, নৈতিকতার বিরোধী একটা দিনটার সাক্ষী হতে আমাদের হচ্ছে, যেখানে কর্মীদেরকে বিনা নোটিশে, বিনা কথাবার্তা বলায় আপনার দরকার নেই, এই জিনিসটা আমাদের বলা হয়েছে আমাদের ব্যাংকিং কর্মকর্তাদের। আমরা যদি লিগ্যাল একটা নোটিশ দেখি যে একটা কর্মীকে টার্মিনেট করার লিগ্যাল প্রসিডিউরটা কি, তাহলে যদি আমরা দেখি বাংলাদেশ ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1991 সালে যদি আইন দেখি, কোন কর্মী যদি 3 বছরের বেশি সেই প্রতিষ্ঠানে চাকুরি করে তাকে 3 মাস আগে তার অব্যাহতি নোটিশ প্রদান করতে হবে। তার পাশাপাশি তার 3 মাসের বেতন সহ তাকে টার্মিনেট করতে হবে। এবং আমরা এও দেখেছি বাংলাদেশ লেবার অ্যাক্ট, যেটা 2006 সালে আছে, ধারা নাম্বার 20 এবং ধারা নাম্বার 26 অনুযায়ী কোন কর্মী যদি কোন একটা প্রতিষ্ঠানে কাজ করে, সেই প্রতিষ্ঠানের কর্মী যদি 1 বছরের বেশি সময় ধরে কাজ করে, তাকে অবশ্যই 1 মাস আগে জানাতে হবে যে আপনাকে টার্মিনেট করা হবে। কিন্তু একদিন আগে আমরা জানতে পারছি আমার সেই করা চাকরি, আমার সেই 5 বছর 10 বছর 6 বছর করা চাকরি আজকাল আছে, কালকে নেই। এই জিনিস আমরা কখনো মেনে নিব না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সর্বপ্রথম জায়গা থেকে আমরা সব সময় বৈষম্য বিরোধী ছিলাম, আছি এবং থাকবো। আজকে এই যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের প্রায় 547 জন ভাইদের, আমাদের বোনদের চাকরি চলে গিয়েছে, তাদের পরিবার কি অবস্থায় আছে এই বিষয়টা হায়ার অথরিটি দেখেনি। একটা প্রতিষ্ঠানের বোর্ড অফ গভর্নেন্স যদি এই বিষয়গুলো যদি বিবেচনা না করে, তাহলে কারা বিবেচনা করবে? এই বৈষম্যের পিছনে আমাদের ব্যাংক বাইরা কি আন্দোলন করেনি? তারা কি তাদের নিজস্ব বিষয় দেখেছে? কখনো তারা দেখেনি। তারা কিন্তু আপসহীনভাবে আন্দোলন চালিয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে কিভাবে তাদেরকে লিগ্যাল নোটিশ ছাড়া, তাদেরকে টার্মিনেশন, কোনো 3 মাস আগে টার্মিনেশন লেটার ছাড়া তাদেরকে হুট করে কালকে বলছে যে আপনার এই প্রতিষ্ঠানে থাকার কোনো যোগ্যতা নেই? ভাই, আপনারা যে বলছেন যোগ্যতা নেই, একটা প্রতিষ্ঠানে চাকরি শিখতে বেশি দিন লাগে না। আমি বিবিএ ফ্যাকাল্টি স্টুডেন্ট হিসেবে বলতে পারি, একজন কর্মীর পরীক্ষা নেওয়ার বিষয়টা বেশি না। একজন কর্মী যখন কাজ শিখে, তাহলে সে প্রতিষ্ঠান সম্পর্কে অবগত হয়ে যায়। আমার এই মতামতটা বলা আছে যে আমি এই বিষয়টা আপনাদের বলতে চাই, একজন কর্মী কাজ শিখতে শিখতে ওই জায়গায় প্রতি অভিজ্ঞ হয়ে যায়। এবং এমনও দেখেছি 5 বছর চাকরি করছে ইউনিয়ন ব্যাংকে, তার চাকরি চলে গিয়েছে। ওয়াই? এই কোশ্চেনটা আমি তাদের বোর্ড অফ গভর্নেন্সকে জিজ্ঞেস করতে চাই, তাদের বোর্ড অফ অথরিটিকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কিসের ভিত্তিতে এই চাকরিগুলো ছুতো করেছেন? কিসের ভিত্তিতে? আপনাদের নিজস্ব নিয়োগ বাণিজ্যের জন্য? কারণ বেশ কিছু বছর ধরে বাংলাদেশে নিয়োগ বাণিজ্য অফ ছিল এই সকল ব্যাংকে। আল-আরাফাহ ইসলামী ব্যাংক, হ্যাঁ, গ্লোবাল ইসলামী ব্যাংক, এই সকল ব্যাংকে নিয়োগ বাণিজ্য অফ ছিল। 10 লাখ টাকা 20 লাখ টাকা নিয়ে তারা চাকরির বাণিজ্য আবার শুরু করেছে। এগুলা সম্পূর্ণ হায়ার অথরিটি, সম্পূর্ণ তাদের টপ লেভেল ম্যানেজমেন্ট, সম্পূর্ণ তাদের বোর্ড অফ গভর্নেন্সের দোষ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, আপনাদের সাথে সবসময় ছিলাম এবং সবসময় থাকবো। অসংখ্য ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সাথে আছে। আসলে আমরা আমাদের আন্দোলনটা বাস্তবায়ন করতে হবে এবং আমরা আসলেই যে একটা কি বলে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। বাংলাদেশের বিভিন্ন সংগঠন, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা সবার কাছে চিরকৃতজ্ঞ। আর আমরা সবাই আমাদের পাশে আসতেছে তার একটাই কারণ আমরা কোনো অন্যায় করিনি। আমরা যোগ্য, আমরা আল-আরাফাহ ব্যাংকের যোগ্য অফিসার, সেজন্য আমরা কোনো অন্যায় করিনি। সেটা থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সংগঠন, সাধারণ শিক্ষার্থীরা সবাই আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে। এ পর্যায়ে আমাদের মাঝে কথা বলবে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী আরকানুল ইসলাম রূপক ভাইকে তার কথা বলার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে একটা ক্লিয়ার কাট মেসেজ দিতে চাই। আমরা আজকে এখানে শুধুমাত্র সংহতি জানানোর জন্য আসি নাই। আমাদের আজকে এখানে আসা, আমাদের আজকে এখানে অবস্থান কর্মসূচি, আমাদের যেসব ভাইরা আজকে চাকরি হারিয়েছে তাদের চাকরি ফিরিয়ে এনে দেওয়া পর্যন্ত। আমরা মগরমূল্য পাইছেন নাকি? আমি ব্যাংকিং অথরিটিকে কোনো কোয়েশ্চেন করবো না। ব্যাংকিং অথরিটিকে নিয়ে যা বলার আমার ছোট ভাই অলরেডি বলে গিয়েছে। আমি বলতে চাই
অভ্যুত্থানের পরবর্তীতে যে সরকার বর্তমানে গঠিত হয়েছে সেই সরকারের প্রথম মোটিভ ছিল কোন রকম বৈষম্য বাংলাদেশ আর কোনো সময় এক্সিস্ট করবে না। বাংলাদেশে এক্সিস্টিং বর্তমানে 45 লাখ বেকার যুবক এখনো বাংলাদেশে বর্তমান আছে। এই 45 লাখ বেকার যুবক আপনারা কোন রকম পুনর্বাসন করতে পারতেছেন না। নতুন করে বেকার কেন সৃষ্টি করলেন? নতুন করে এতগুলো বেকার কেন আপনারা সৃষ্টি করেন? কিসের ভিত্তিতে সৃষ্টি করলেন? আমরা যখন কোন একটা ব্যাংক বা কোন একটা কোম্পানিতে আমরা যখন ইন্টার্নশিপ করতে চাই, 1 বছর ইন্টার্নশিপ করলে ওই জায়গায় আমাদেরকে পার্মানেন্ট নিয়ে দেওয়া হয়। ওখানে আমাদেরকে মোটামুটি ওরা আমাদেরকে ফিক্স করে ফেলে অ্যাজ এমপ্লয়ি আমাদেরকে ওখানে ফিক্স করে ফেলে। এই যে আমাদের পাই যেগুলো আজকে জব তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে 547 জন। আজকে তারা আমরা যদি হিসাব করে দেখি চাকরির আস্থায়িত্বকাল প্রতিটা ব্যাংকে প্রতিটা কর্পোরেট সেক্টরে 4 থেকে 5 বছর। একটা ক্লারিক্যাল পোস্ট, একটা ক্যাশ অফিসার এবং একটা জিবির বিভিন্ন কাজ শিখতে 5 বছর সময় লাগে। 5 বছরও আপনি যে যাদেরকে নতুন করে নিয়োগ দিবেন আর যারা 5 বছর যাবত ওখানে কাজ করতেছে কারা বেশি দক্ষ হবে? আপনি যে বাদ দিলেন তারা 5 বছর যাবত আপনার কোম্পানিকে সার্ভ করছে, তারা আপনার কোম্পানির নর্মস, প্রটোকল, রুলস, রেগুলেশন সবকিছু বুঝেই কিন্তু আপনার কোম্পানিতে ছিল। তো তার থেকে একটা নতুন একটা গ্রিন হর্ন একটা ছেলে কেন আপনাকে বেশি সার্ভ করে? এগুলো কেন বাদ দিচ্ছেন আমরা সব ভালো মতো বুঝি। আপনাদের বাদ দেওয়ার পেছনে মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদের দান্দাবাজি। আপনারা ওখানে দান্দাবাজি করবেন, আপনারা ওখানে নিয়োগ বাণিজ্য করবেন, এর বাইরে আপনাদের সেরকম কোন উদ্দেশ্য হতে পারে না। তাহলে একটা 547 জন, একটা দুটো মানুষ না ভাই, 100 জন হলে বলতাম বিনা নোটিশ আপনারা সার্ভে করতে পারেন। 547 জন আপনারা একদিনের পূর্বে তাদেরকে নোটিশ দেওয়ার প্রয়োজন মনে করলেন না? তারা কি লোকের মূল্য, তারা কি রোহিঙ্গা থেকে বাইশে না করি নাকি ভাই? তারা কি রোহিঙ্গা থেকে লাভ নিতে পারে বাংলাদেশে আসছে? তারা বাংলাদেশের না করি, তারা বাংলাদেশে এখানে সব ট্যাক্স বিয়ার করে কাজকর্ম করে বাংলাদেশের একদম আইডি কার্ড ধরে বাংলাদেশের না করি ভাই। আপনি তাদেরকে 3 মাস আগে কোন রকম চালানোর প্রয়োজন মনে করলেন না। এটা কোন ধরনের সিস্টেম? আর আপনি সাদাই করতেছেন, সমস্যা নেই, আপনি সাদাই করতেছেন, কিন্তু এই যে মানুষ যেগুলোকে সাদাই করতেছেন তারা তো শুধু ওই ব্যাংকগুলোর কর্মী না, তারা তো আপনার বাংলাদেশের নাগরিক। আপনি মাননীয় উপদেষ্টা তাদেরকে পুনর্বাসন করার জন্য কি পদক্ষেপ নিয়েছেন? এই যে 547 জন যারা বেকার থাকবে তাদেরকে পুনর্বাসন করার জন্য কি কি পদক্ষেপ আপনি নিচ্ছেন দেখান। তারা কি শুধু ব্যাংকের কর্মচারী, তারা কি বাংলাদেশের নাগরিক না? ব্যাংক গণহার একদম গণহার মানে কোন রকম নোটিশ না দিয়ে একদম কোন রকম প্রটোকল মেনটেন না করে গণহার সাথে করতেছে, আপনি আপনার জায়গায় ঠিক আছে। কোন ব্যাংকিং রেগুলেটরি ভাগ যেগুলো আছে তাদের কোন রকম কনসার্ন দেখতেছে না, তারা কোন রকম কথাবার্তা বলতেছে না। কেন ভাই? কেন? এরা কি মানুষ না? তারপরে এই যে 547 জন, এই 547 জন যদি বলতে চাই, এখানে 300 থেকে 400 জন ভাই বোনেরা আছেন যাদের চাকরির বয়স শেষ। এই মানুষগুলো নতুন করে কোন জায়গায় তারা চাকরিতে ঢুকবে আমার বুঝলাম। এই মানুষগুলো তো সারা জীবন যে জীবন একটা গ্লানি নিয়ে যে টানবে, তাদের উপর কিন্তু তাদের পুরো একটা পরিবারের দায়িত্ব কিন্তু তাদের উপরে এগুলো উপসে পড়ছে। এই যে আপনি তো একজনকে সাড়ে ঘর থেকে পুরো একটা পরিবারকে পদা বসিয়ে দিলেন, এরকম ধরনের বাংলাদেশের নিয়ম আপনারা চালু করছেন। ভাত্রায় মারাইতেছেন, এটাকে ভাত্রামে শুরু করছেন নাকি সবসময়? আমরা আমাদের এখানে 547 জন, আমরা আমার ভাই ব্রাদার এবং এখানে আমার বাসকেলে থেকে অনেক ভাই ব্রাদার আছে, আমি জানি। আপনাদেরকে শুধু উদ্দেশ্য করে একটা কথা বলবো, নিঃশ্বাস থাকা পর্যন্ত এই যে প্রহসন, এই প্রহসনকে মানবেন না। শেষ পর্যন্ত এই প্রহসনের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ জারি করে যাবেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যারা আসছি, এবার আমরা হয়তো পিছনে আগে যাবো, আমরা 200 জন নিয়ে আসবো। প্রহসনকে আমরা পায়ে ফেলে কিছু হাত ছেলে দিব। এই প্রহসনকে বাংলার মাটিতে আমরা কোন রকম মানতে দিব না। এই প্রহসনের এবং এই যে চাকরি যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদের প্রত্যেকের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত হলো। আমাদের উপর বৈষম্য, আমাদের উপর বৈষম্য। অসংখ্য ধন্যবাদ। আমাদের বুকের বল, মনের সাহস কিন্তু আরো দ্বিগুণ বেড়েছে। আমাদের শিক্ষার্থী ভাইরা বলছে আজকে তারা 20 জন আসছে, কালকে 200 জন আসবে। ততক্ষণ না পর্যন্ত আমরা আমাদের চাকরি ফিরে পাচ্ছি, আমাদের সাথে রাজপথে তারা যুদ্ধ করবে। আমাদের সাথে সবাই আছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশের বিভিন্ন মিডিয়া, গণমাধ্যম, দেশের বিভিন্ন পরিষদ আমাদের সাথে এসে দাঁড়িয়েছে। আমাদের ভয় নাই, আমরা রাজপথ ছাড়ছি না। আমি আরো জানতে পারছি ইতিমধ্যে আমাদের সাথে সংহতি জানাতে আমাদের মাঝখানে এসেছেন বাংলাদেশ যুক্ত ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব রবিউল ইসলাম নান্টু ভাই। আমি রবিউল ইসলাম নান্টু ভাইকে সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের 547 জন ভাইকে যে চাকরিচ্যুত করা হলো, কোন চুক্তিতে,
কিসের ভিত্তিতে আপনারা আমাদের চাকরিচ্যুত করেছেন এটা বলেন। আপনারা হঠাৎ করে রমজান মাসে অ্যাসেসমেন্ট টেস্ট নামক একটা ভুয়া পরীক্ষা জালিয়াতি করে আপনারা আমাদের সাথে প্রতারণা করেছেন। আপনারা রীতিমতো আমাদের সাথে প্রতারণা করেছেন। আমরা ইসলামী ব্যাংককে শরিয়া ব্যাংক হিসেবে জানি। আমরা মানুষদেরকে, সাধারণ জনগণকে বোঝাই এটা একটা শরিয়া ব্যাংক। এখানে কোনো জালিয়াতি হয় না, এখানে কোনো সুদের কারবার হয় না। প্রতিদিন সকালে আমরা অফিসের কাজ শুরু করার আগে 15 থেকে 20 মিনিট ইসলামিক আলোচনা করে তারপর আমরা কাজ শুরু করি। এটাই কি আপনাদের শরিয়ার নমুনা? আপনারা আমাদেরকে জালিয়াতি করে আমাদের সাথে আমাদের চাকরিচ্যুত করেছেন। আপনারা আমাদেরকে বলেছেন এটা একটা অ্যাসেসমেন্ট টেস্ট, মূল্যায়ন পরীক্ষা। সেই মূল্যায়ন পরীক্ষার ভিত্তিতে আপনারা আমাদের সাথে দুর্নীতি করে আমাদেরকে জালিয়াতি করে আমাদেরকে এরকম একটা ফাঁদে ফেলেছেন। তা আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রবিউল করিম নান্টু ভাইকে। ধন্যবাদ। বন্ধুগণ, আপনারা জানেন আমরা এখানে দাঁড়িয়ে আছি আজকে 24-এর যে গণ অভ্যুত্থান, বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে হাজার হাজার শহীদ, হাজার হাজার আহত নিহতর রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আছে বাংলাদেশের এই পরিস্থিতিতে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে স্লোগান নিয়ে আজকে 24-এর অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তারই কালে আজকে চাপে ডাকাত করা হলো এই আজকের আলাবাবা ইসলামী ব্যাংকের কোন নোটিশ ছাড়া যে এতগুলা ক্লায়েন্টকে চাকরিচ্যুত করা হয়েছে। বন্ধুগণ, আমরা 24-এর গণ অভ্যুত্থানে আমরা বুঝে গেছি এই দেশের